আজ আমরা মাধ্যমিক 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপারের পরবর্তী পেজ নম্বর 580 এই প্রশ্নপত্রটি আলোচনা করব। আগে আমাদের 20টি মতো ভিডিও অর্থাৎ 20টি ক্লাস আগে হয়ে গেছে, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। তো আজকের প্রথম প্রশ্ন, ট্যাকটিক চলন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? তাহলে কি বলছে? ট্যাকটিক চলন সম্পর্কে। ট্যাকটিক চলন, তাহলে ট্যাকটিক চলন এটা আমরা জানি, আগে অনেকবারই আলোচনা করেছি যে ট্যাকটিক চলন উদ্দীপক এর কি এক হচ্ছে গতিপথ, ও তীব্রতা, এই অনুসারে হয়। আরেকটা মনে রাখবো যে ট্যাকটিক চলনে সামগ্রিক স্থান পরিবর্তন হয়। তাহলে জীবের কি হয়? সামগ্রিক স্থান পরিবর্তন। তাহলে হয় কি? সামগ্রিক স্থান পরিবর্তন। তাহলে এটা বলছে এক প্রকার বক্রচলন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয়, আর এক প্রকার সামগ্রিক চলন। তাহলে এটা কি? এটা সামগ্রিক চলন। এবার এখানে অপশনগুলো যদি দেখতাম, বলছে এটা এক প্রকার বক্রচলন। তাহলে বক্রচলন কোনটাকে বলতাম? বক্রচলন বলতাম ট্রপিক চলনকে। ট্রপিক চলন। আর এই ট্রপিক চলনটা কি? এটা কি অনুসারে হতো? উদ্দীপকের কি অনুসারে? উদ্দীপকের গতিপথ অনুসারে। তাহলে টপিক চলন হতো উদ্দীপকের গতিপথ অনুসারে। আর এবার কি দেখতে পাচ্ছি? উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয়। তাহলে গতিপথ অনুসারে হতো কি হতো? তাহলে টপিক চলন। টপিক চলনই গতিপথ অনুসারে হয়। আর অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে অক্সিন হরমোন দ্বারা কে নিয়ন্ত্রিত হয়? এটাও কিন্তু টপিক চলন। ট্রপিক চলন। পরের প্রশ্ন দেখব। তাহলে এখানে কি হলো? 1.1 উত্তর হবে কি? অপশন সি, এক প্রকার সামগ্রিক চলন। কোন চলন? ট্যাকটিক চলন। পরের প্রশ্ন দেখব। নিচের কোন জোটটি সঠিক নয়? তাহলে প্রথমে কি দেখছি? সঠিক নয়। এবার প্রথমে এটা আমরা খেয়াল রাখবো যে কি সঠিক নয় জানতে চেয়েছি। কিন্তু প্রথম অপশন হচ্ছে কলাকোষে অক্সিজেন গ্রহণের মাত্রা ও বিএমআর বৃদ্ধি করে থাইরক্সিন। এটা তো অবশ্যই থাইরক্সিনের কাজ। কি করে? কলাকোষে অক্সিজেন গ্রহণের মাত্রা আর কি? আর বিএমআর বৃদ্ধি করে। অক্সিজেন গ্রহণের মাত্রা আর বিএমআর বৃদ্ধি করে। তাহলে এখানে বিএমআর মানে কি? বেসাল মেটাবলিক রেট। এটা করে বলছে কি? থাইরক্সিন। তাহলে হ্যাঁ, আর এই থাইরক্সিন হরমোনকে এই কারণেই আমরা কি বলি? যে ক্যালোরিজেনিক হরমোন। তাহলে বোঝাই যাচ্ছে যেখানে উত্তর কিন্তু তার মানে অপশন এ হবে না। কারণ কি জানতে চাইছে? সঠিক নয়। গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়। তাহলে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া জিনিসটা কি? মানে গ্লাইকোজেন, গ্লুকোজ থেকে, আমি এখানে লিখছি গ্লুকোজ থেকে যে তৈরি হবে গ্লাইকোজেন, এই প্রক্রিয়াটাকে কি বলবো? এই প্রক্রিয়াটাকে বলবো গ্লাইকোজেনেসিস। এই যে এই গ্লাইকোজেনেসিস। তাহলে কোনটাকে বলবো গ্লাইকোজেনেসিস? এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন প্রস্তুতি। তাহলে এই গ্লুকোজ থেকে যদি গ্লাইকোজেন প্রস্তুত হয়, তাহলে আমরা যদি দেখি এখানে একটা ব্লাড ভেসেল, এই একটা ধরে নিচ্ছি এটা একটা ব্লাড ভেসেল, আর এর পাশে রয়েছে একটা সেল। আর এই ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড আছে, আর ব্লাডে কি আছে? ব্লাডে আছে গ্লুকোজ। ধরে নিচ্ছি এগুলো কি?
এগুলো গ্লুকোজ মলিকিউল। তাহলে এবার এখান থেকে কোথায় যাবে? কোষে। তাহলে গ্লুকোজ কোথায় যাবে? কোষে। এবার এই কোষে যাওয়ার পর এই গ্লুকোজের কি হবে? এক হচ্ছে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, যেটা বলবো গ্লাইকোলাইসিস। আর এক হবে এই গ্লুকোজটা জমা হবে যকৃৎ আর পেশিতে কি হিসাবে? সেটা হচ্ছে গ্লাইকোজেন রূপে। আমি GLY লিখে দিলাম, এটা ধরে নিচ্ছি গ্লাইকোজেন রূপে। আর এতে যে সাহায্য করবে, এতে সাহায্য করবে ইনসুলিন। তাহলে ইনসুলিন হরমোন এতে সাহায্য করবে। তাহলে কি হবে? রক্তে গ্লুকোজের মাত্রা কমবে। এই জন্য ইনসুলিনকে আমরা কি বলি? যেহেতু ডায়াবেটিস হতে দেবে না, ডায়াবেটিস মেলিটাস, তাহলে তাকে কি বলবো? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এবার কি বলছে? তাহলে তো বোঝাই যাচ্ছে যে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্য করে গ্লুকাগন, গ্লুকাগনের বিপরীত কাজ করবে। তাহলে এখানে জানতে চেয়েছে সঠিক নয়, তাহলে উত্তর হবে অপশন বি। এবার পরে কি বলছে? যে রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় অ্যাড্রিনালিন। হ্যাঁ, তো অ্যাড্রিনালিন রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। তাহলে এই সেম কাজটা আরেকটা হরমোন করে, এই রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। সেটাকে কি বলি আমরা? সেটা হচ্ছে এডিএইচ। আর এই সংকুচিত করে বলে এর একটা অন্য নামও আছে, সেটা হচ্ছে কি? ভেসোপ্রেসিন। এখানে ভেসো বলতে কি? এখানে ব্লাড ভেসেলের কথা বলা হচ্ছে, ভেসেল। আচ্ছা, অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে রক্তবাহ। আর প্রেসিন বলতে প্রেস করা। কি করে? সংকুচিত করে রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। আর এডিএইচ এর ফুল ফর্ম যদি বলি, তাহলে এটা কি? এটা যেরকম অ্যান্টি ডায়াবেটিক হরমোন ছিল, তাহলে এটা কি হবে? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই যে ইনসুলিন, এটার অভাবে আমরা কি জানি? যে ডায়াবেটিস মেলিটাস হয়, যেখানে কি দেখা যাবে? যে মূত্রে গ্লুকোজ থাকবে, গ্লুকোজের উপস্থিতি। আর এই যে এডিএইচ এর অভাবে তাহলে কি হবে? ডায়াবেটিস ইনসিপিটাস। আর এই রোগে কি হবে? এই রোগে বারবার লঘুমূত্র ত্যাগ। যেহেতু কি হচ্ছে? যে এই যে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, তাহলে কি হবে? যে ইউরিয়ার পরিমাণ কম থাকবে, বারবার মূত্রত্যাগ হবে, লঘুমূত্র। কারণ কি? এই এডিএইচ হরমোন বৃক্কীয় নালিকার জলের পুনঃবিশ্লেষণে সাহায্য করে, সেটা করতে পারবে না, তো তার জন্য কি হবে? বেশি জল দেহে থেকে বেরিয়ে যাবে। তাহলে বারবার লঘুমূত্র ত্যাগ। বেশ, এবার অস্থি ও পেশির বৃদ্ধি ঘটায় গ্রোথ হরমোন। হ্যাঁ, এটা তো অস্থি ও পেশির বৃদ্ধি ঘটায়। তাহলে এটা তো সঠিক। তাহলে উত্তর কি হবে? 1.2 এর অপশন বি, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্য করে গ্লুকাগন। বেশ, তাহলে এটা ভুল আছে। বেশ, এটা সঠিক নয়। বেশ, পরের প্রশ্ন দেখব। নিচের কোনটি অগ্রমস্তিষ্কের অংশগুলি নির্দেশ করে? তাহলে প্রথম অপশন কি বলছে? পন্স। তাহলে পন্স আমরা কি জানি? পন্স এটা পড়বে পশ্চাৎ মস্তিষ্কে। থ্যালামাস, লঘু মস্তিষ্ক, এই দুটো যদি দেখি, থ্যালামাস আর লঘু মস্তিষ্ক, এই দুটো কোথায় পড়বে? এই দুটো পড়বে অগ্র মস্তিষ্কে। কিন্তু এখানে কি জানতে চেয়েছে? কোনটি অগ্র মস্তিষ্কের অংশগুলি? সব অগ্র মস্তিষ্ক হতো। তাহলে যেহেতু এখানে পন্স আছে, এর জন্যই উত্তরটা হবে না। আর সুষুম্না শীর্ষক, হ্যাঁ এটাও তাই। তাহলে এটাও কোথায় পড়বে? এটাও পশ্চাৎ মস্তিষ্কে। এবার পশ্চাৎ মস্তিষ্কের যদি কোন অংশে বলি, তাহলে এই পশ্চাৎ মস্তিষ্কের পন্সটা হচ্ছে মেটেনসেফালন। আমরা জানি এনসেফালন মানে মস্তিষ্ক। আর পশ্চাৎ এর এই সুষুম্নার শীর্ষকটা যেটা রয়েছে, সেটা হচ্ছে মাইলেনসেফালন। তারপর কি বলছে? গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স আর থ্যালামাস। তাহলে বুঝতেই পারছি গুরু মস্তিষ্ক তো হবে অগ্র মস্তিষ্কে, হাইপোথ্যালামাসও হবে, থ্যালামাসও হবে, কিন্তু পন্সটা তো একটু আগেই দেখলাম কি এটা
পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। তারপর কি বলছে পন্স, আবার সেই পন্স, তাহলে এই পন্সটার জন্য হবে না, পন্স কোথায়, পশ্চাৎ মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক এটাও পশ্চাৎ মস্তিষ্ক, সুষুম্না শাসক এটাও, শীর্ষক এটাও পশ্চাৎ মস্তিষ্ক। অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছি এই তিনটেই পশ্চাৎ মস্তিষ্ক থেকে, তাহলে এটা তো উত্তর হচ্ছে না, তিনটেই পশ্চাৎ মস্তিষ্ক। বেশ, আর এর পরের অপশন কি, গুরু মস্তিষ্ক, থ্যালামাস আর হাইপোথ্যালামাস, তাহলে এইটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব, উদ্ভিদ ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্যগুলো বিবেচনা করে কোনগুলো সঠিক লেখো। তাহলে একদিকে উদ্ভিদ হরমোন দিয়েছে, একদিকে প্রাণী হরমোন দিয়েছে। আচ্ছা, এটা দুটো পাতায় হয়ে গেছে, বেশ ঠিক আছে, দেখছি। তাহলে এদিকে উদ্ভিদ হরমোন, এদিকে প্রাণী হরমোন। বলছে ভাজক কলার কোষ থেকে উৎপন্ন হয়, উদ্ভিদ হরমোন ভাজক কলার কোষ থেকে উৎপন্ন হয়, হ্যাঁ ঠিক। আর প্রাণী হরমোন বলছে অন্তঃক্ষরা গ্রন্থির কোষ থেকে উৎপন্ন হয়, হ্যাঁ অবশ্যই হয়। উদ্ভিদ হরমোন বলছে আম্লিক প্রকৃতির, সব উদ্ভিদ হরমোন কিন্তু আম্লিক প্রকৃতির নয়। যেমন একটা ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম কি, তাহলে এটা আজকের প্রথম প্রশ্ন থাক হোমওয়ার্কের, ক্ষারীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও, উদ্ভিদ হরমোন। তাহলে ক্ষারীয় উদ্ভিদ হরমোন কোনটি, তাহলে এটা আজকে হোমওয়ার্কের প্রথম প্রশ্ন, যেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। বেশ, তাহলে এবার তাহলে এটা হচ্ছে না, হ্যাঁ প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী, এটা তো হবে প্রাণী হরমোন, কিন্তু উদ্ভিদ হরমোন শুধুমাত্র আম্লিক প্রকৃতির হয় না। তারপর বলছি জাইলেম ফ্লোয়েম মাধ্যমে বাহিত হয়, হ্যাঁ এটা জাইলেম ফ্লোয়েম মাধ্যমে বাহিত হয় উদ্ভিদ হরমোন। আর প্রাণী হরমোন রক্ত ও লসিকার মাধ্যমে বাহিত হয়, তাহলে এটাও ঠিক। তাহলে আপাতত কিন্তু আমরা 1 আর 3 ঠিক পেয়েছি। বেশ, তারপর দেখি তাহলে কি 1 আর 3 লিখে রাখি একবার, 1 আর 3। ব্যবহারিক প্রয়োগ কম, ব্যবহারিক প্রয়োগ বেশি। বাম দিকে ছিল কি উদ্ভিদ হরমোন, হ্যাঁ উদ্ভিদ হরমোনের বলছে ব্যবহারিক প্রয়োগ কম, না এটা মিথ্যা। অবশ্যই উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ অনেক বেশি, আর এর ব্যবহারিক হরমোন কিন্তু কম। অর্থাৎ এইটা যদি এখানে থাকতো আর এইটা যদি এখানে থাকতো তখন এটা ঠিক হতো। তাহলে এখানে অপশন কি হবে, অপশন হচ্ছে 1 এবং 3 সঠিক। তাহলে এখানে দেখি, এবং 1 এবং 3 যেটা রয়েছে এটা, তাহলে 1 ও 3 সঠিক। পরের প্রশ্ন দেখব, সঠিক ক্রমটি নির্বাচন করো। স্নায়ুকোষ, আচ্ছা এখানে একটা করে তীর চিহ্ন হতো, এই যে স্নায়ুকোষের এখানে একটা থাকতো, এখানে একটা, আর এখানে একটা। আমি ছোট্ট করে তীর চিহ্ন এখানে দিয়ে দিচ্ছি। এটা স্নায়ু তন্তু হতো, স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র, আচ্ছা তাহলে আমি লিখে দিচ্ছি একবার এখানে, এটা হতো স্নায়ুতন্তু। ব্যাস, এবার আমরা জানি যে ধরে নিচ্ছি যে এটা একটা স্নায়ুকোষ, এখানে আঁকি। তাহলে এইটা ধরে নিচ্ছি একটা কি, একটা স্নায়ুকোষ, এটা স্নায়ুকোষ বা নিউরন, এটা নিউক্লিয়াস, এগুলো নিজেল দানা। তাহলে এটা একটা কি, এটা একটা স্নায়ুকোষ, স্নায়ুকোষ। এবার এই স্নায়ুকোষটাকে যদি একটা আবরণে মুড়ে দেওয়া হয়, এই আবরণটাকে কি বলছি, এন্ডোনিউরিয়াম, এন্ডোনিউরিয়াম। তখন এই পুরোটাকে একসাথে, এই আবরণ সহ এই নিউরনটাকে আমরা কি বলবো, স্নায়ুতন্তু, স্নায়ুতন্তু।
তাহলে এখানে আমি একবার লিখি, তাহলে প্রথমেই কাকে পেলাম? প্রথমেই পেলাম স্নায়ু কোষকে, স্নায়ু কোষ। এবার এই স্নায়ু কোষটা তে কে এলো? সেটা হচ্ছে এন্ডোনিউরিয়াম, এন্ডোনিউরিয়াম। তাহলে এলো বলতে কি বলতে চাইছি, যে স্নায়ু কোষটা একটা এন্ডোনিউরিয়াম দিয়ে আবৃত হলো, দিয়ে যেটা তৈরি হলো সেটা কি? সেটা হচ্ছে স্নায়ুতন্তু, স্নায়ুতন্তু। এবার এই যে স্নায়ুতন্তু একটা, আমি এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করছি যে এইটা ধরে নিচ্ছে একটা স্নায়ুকোষ, আর এই স্নায়ুকোষের বাইরে এই একটা আবরণ দিয়ে দেওয়া হলো এন্ডোনিউরিয়ামের। তাহলে এইটা হয়ে গেল কি? এটা হয়ে গেল একটা স্নায়ুতন্তু। এখানে দেখতে পাচ্ছি এই একটা স্নায়ুকোষ রয়েছে, ঠিক এর বাইরেও এরকম আবরণ থাকবে, এর বাইরেও আবরণ থাকবে। পাশে দেখছি আবার একটা স্নায়ুকোষ রয়েছে। তাহলে এরকম অনেকগুলো স্নায়ুকোষ আর বাইরে এন্ডোনিউরিয়ামের আবরণ দিয়ে এই প্রত্যেকটাকে একটা কমন কভারিং দিয়ে যদি রেখে দেওয়া হয়, তাহলে তখন এই পুরো গঠনটাকে কি বলবো? তখন পুরো গঠনটাকে বলবো ফ্যাসিকুলাস, ফ্যাসিকুলাস। আর এই ফ্যাসিকুলাস কয়েকটা নিয়ে আমি ইনটু এন লিখলাম, তাহলে ফ্যাসিকুলাস ইনটু এন, তাহলে কতগুলো ফ্যাসিকুলাস নিয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে স্নায়ু। তাহলে বুঝতে পারছি স্নায়ুকোষ থেকে স্নায়ুতন্তু, আর এই বাইরে যে আবরণটা দেওয়া হয়েছে এই আবরণটার নাম হচ্ছে কি? পেরিনিউরিয়াম, পেরিনিউরিয়াম। তাহলে কি এবার এই স্নায়ুতন্তু যেখানে আছে, স্নায়ুতন্তুতে এবার কি দেওয়া হলো? কোন আবরণ? সেটা হচ্ছে পেরিনিউরিয়াম, পেরিনিউরিয়াম। তাহলে পেরিনিউরিয়াম দিয়ে দিলে কি তৈরি হবে? তৈরি হবে ফ্যাসিকুলাস, ফ্যাসিকুলাস। তাহলে এই রকম যদি অনেকগুলো ফ্যাসিকুলাস নিই, আর ফ্যাসিকুলাসের বাইরে এই একটা ফ্যাসিকুলাস, আমি ধরে নিচ্ছি যে এখানে আরেকটা ফ্যাসিকুলাস ছিল, এখানে ছিল, এখানে আরেকটা ফ্যাসিকুলাস ছিল, এই প্রত্যেকটাকে কমন আবার একটা আমরা কি দিয়ে দেবো? আবার একটা আবরণ দিয়ে দেবো। তাহলে এই আবরণটাকে কি বলছি? এটাকে বলছি এপিনিউরিয়াম, এপিনিউরিয়াম। আর পুরোটাকে একসাথে যেটা বলবো, তাহলে আমি এখানে লিখছি কি দেওয়া হয়েছে? এপিনিউরিয়াম, এপিনিউরিয়াম। তাহলে যেটা তৈরি হয়েছে সেটাকে কি বলবো? সেটা হচ্ছে স্নায়ু। আর অনেকগুলো স্নায়ু নিয়ে আমি এখানে লিখে দিলাম ইন্টু এন, তাহলে অনেকগুলো স্নায়ু নিয়ে যেটা তৈরি হবে তাহলে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। শুধু স্নায়ু নিয়েই না, আরও অনেক অংশ নিয়ে স্নায়ুগুলোই কেন্দ্রীয় মস্তিষ্ক বানাবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বানাবে, তাছাড়া নিউরোগ্লিয়া থাকবে, সব নিয়ে স্নায়ুতন্ত্র। তাহলে দেখতেই পাচ্ছি যে সবার প্রথম যাকে পাবো সেটা হচ্ছে স্নায়ুকোষ, সেখান থেকে তৈরি হবে স্নায়ুতন্তু, সেখান থেকে তৈরি হবে ফ্যাসিকুলাস, সেখান থেকে তৈরি হবে স্নায়ু, আর সেখান থেকে তৈরি হবে স্নায়ুতন্ত্র। তাহলে এখানে ফ্যাসিকুলাসটা কোথাও নেই, তাহলে বাকিগুলো দিয়ে দেখি কোথায়? স্নায়ুকোষ দিয়ে শুরু হবে, এটা স্নায়ুকোষ আছে, কিন্তু স্নায়ুকোষের পর স্নায়ুতন্তু হতো, এখানে আছে স্নায়ু, তাহলে এটা উত্তর হচ্ছে না। পরেরটা দেখবো স্নায়ুকোষ দিয়ে যেটা শুরু সেটাকে খেয়াল করব, তাহলে তো সেরকম বললে তো এটা বাদ চলে যাবে। তারপরে এটা স্নায়ুতন্তু, তাহলে এটা বাদ পড়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে? একটা স্নায়ুকোষ, স্নায়ুতন্তু, এটা স্নায়ু হতো, তাহলে এগুলো একটু গোলমাল হয়েছে লেখাতে। তাহলে স্নায়ুকোষ, স্নায়ুতন্তু, এটা হতো স্নায়ু, তারপরে হতো স্নায়ুতন্ত্র। তাহলে এখানে হতো অপশন বি উত্তর, কারণ বাকিগুলো আমরা ওইভাবে এলিমিনেট করতে পারলাম। তাহলে বুঝতেই পারছি এটা প্রায় লেখা আছে, এটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই স্নায়ু হবে, মানে সিকোয়েন্সটা এটা হবে। আমি একবার এখানে লিখে দিচ্ছি যে স্নায়ু কোষ, স্নায়ু তন্তু থেকে স্নায়ু, থেকে স্নায়ুতন্ত্র। পরের প্রশ্ন দেখব, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ড্যাশ আকৃতির ক্রোমোজোমকে বলা হয়। তাহলে এখানেও একটা কিছু গোলমাল হয়েছে, প্রশ্ন এবার কি ছিল, কি আকৃতির? তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে, এটা ক্রোমোজোম হবে,
ক্রোমোজোমকে বলা হয়। তাহলে এখানে বলছি কি সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক হলে সেটা জানবো এল আকৃতির হবে, টেলোসেন্ট্রিক বললে সেটা জানবো কি আই আকৃতির হবে, অ্যাক্রোসেন্ট্রিক বললে সেটা জে আকৃতির হবে, এবং মেটাসেন্ট্রিক বললে এম আকৃতির হবে। তাহলে আপাতত এইগুলো মনে রাখি, এবার যা জানতে চেয়েছে সেই অনুযায়ী বসে দিতে হবে। তাহলে সাব মেটাসেন্ট্রিক হলে এল, টেলোসেন্ট্রিক হলে আই, অ্যাক্রোসেন্ট্রিক হলে জে, আর মেটাসেন্ট্রিক হলে এম। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নে যেটা থাকবে সেই অনুযায়ী নাম হবে। জিজ্ঞাসা চিহ্নে এল থাকলে সাব মেটাসেন্ট্রিক, জিজ্ঞাসা চিহ্নে আই থাকলে টেলোসেন্ট্রিক, জিজ্ঞাসা চিহ্নে জে থাকলে অ্যাক্রোসেন্ট্রিক, আর এই জায়গায় যদি এম থাকে তাহলে সেটা হয়ে যাবে কি মেটাসেন্ট্রিক। আর এই যে এই এত দশার ক্রোমোজোম, এই এত ধরনের ক্রোমোজোম, তাহলে এইগুলোকে কোন দশায় দেখতে পাবো কোষ বিভাজনের? সেটা হচ্ছে কি অ্যানাফেজ। অ্যানাফেজ, অ্যানাফেজের ক্ষেত্রে এটা মনে রাখবো যে অ্যানাফেজ কিন্তু কোষচক্রের ক্ষুদ্রতম দশা। পরের প্রশ্ন দেখব। তাহলে এখানে উত্তর ওই অনুযায়ী হবে, সবগুলোরই নাম কিন্তু বলে দেওয়া হয়েছে। ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি ভুল? তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে এটা কোন বক্তব্যটি ভুল সেটা জানতে চেয়েছে, ঠিক নয় কিন্তু। বাহকের প্রয়োজন হয়, হ্যাঁ ইতর পরাগযোগ, যেহেতু ইতর পরাগযোগ তার মানেই অবশ্যই বাহকের প্রয়োজন হবে। বংশধারায় নতুন বৈশিষ্ট্যের উদ্ভব, হ্যাঁ সেটাও হবে। বীজের অঙ্কুরোদ্গমের হার, সেটাও হবে। তাহলে বোঝাই যাচ্ছে এখানে তিনটে যেহেতু হচ্ছে না, অবশ্যই 4 নম্বরটা উত্তর হবে। এবার দেখি 4 নম্বরটা কি রয়েছে। প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না, এই যে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়, তাহলে এখানে বিশুদ্ধতা বজায় কিন্তু থাকবে না। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ এখানে এই বক্তব্যটি ভুল। এইবার এখানে আর কিছু বলার নেই, পরবর্তী প্রশ্নে যাব। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় একটি ক্রোমোজোম থেকে দুটি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়? তাহলে সেটা হচ্ছে কি অ্যানাফেজ। তাহলে এরকম ছিল একটা ক্রোমোজোমের দেখে ধরে নিচ্ছি এই দুটো ক্রোমাটিড। তাহলে এই একটা আর এই একটা, এই দুটো কি? এই দুটো হচ্ছে ক্রোমাটিড। আর পুরোটা কি? পুরোটা একটা ক্রোমোজোম। আর যখন অ্যানাফেজ দশায় আসে তখন এই দিক থেকে একটা বেমতন্তু ধরে থাকে, এদিক থেকে একটা বেমতন্তু ধরে থাকে, যদিও এখানে কে থাকে? কাইনেটোকর। তাহলে এখানে বেমতন্তু ধরে। এবার যেহেতু দুই দিকে এটা কি হবে, এই যে বেমতন্তুটা কি হয়? বেমতন্তুটা হয় সংকুচিত। আর এটা সংকুচিত হওয়ার জন্য এই মাঝ বরাবর কিন্তু ছিন্ন হয়ে যায়, সেন্ট্রোপিয়ানটা ছিন্ন হয়ে যায়। দিয়ে কি দেখা যাবে? যে এইরকম একটা পরিস্থিতি, এরকম একটা গঠন সৃষ্টি হয়। তার মানে একটা পোর্শন উপর দিকে যাচ্ছে আর একটা পোর্শন নিচের দিকে যাচ্ছে। এটাকে কি বলবো? অ্যানাফেজিও চলন। অ্যানাফেজিও চলন। আরেকটা কি কি দেখবো যে এখানে এখানে যেটা বলছে দুটি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। তাহলে এই একটা অপত্য ক্রোমোজোম আর এই একটা অপত্য ক্রোমোজোম, তাহলে দুটো অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়েছে। তাহলে কোন দশায় হয়েছে? এটা অ্যানাফেজ দশায় হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব। নিচের কোন ক্রসটি কোনো জীবের জিনোটাইপ নির্ধারণে সাহায্য করে? কি? জিনোটাইপ নির্ধারণে। আর আমরা মনে রাখবো জিনোটাইপ নির্ধারণে যেটা সাহায্য করে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে টেস্ট ক্রস। টেস্ট ক্রস। তাহলে টেস্ট ক্রস কি হবে? F1 জনুর সাথে, F1 জনুর সাথে কার? প্রচ্ছন্ন পি জনু। তাহলে প্রচ্ছন্ন পি জনু। তাহলে প্রথমে এখানে আছে কি? F1 জনু। আর আমরা জানি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F1 জনুতে যে প্রথম জীবটা সৃষ্টি হয়েছিল সেটা কি? ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এখানে ক্যাপিটাল টি স্মল টি, এটা উত্তর হচ্ছে না। এখানে সবই স্মল টি, উত্তর হচ্ছে না। তাহলে এখানে ক্যাপিটাল টি স্মল টি, আবার ক্যাপিটাল টি স্মল টি, এটাও হচ্ছে না। তাহলে চোখ বন্ধ করে কি বলা যায়? অবশ্যই উত্তর হবে অপশন ডি। তাহলে দেখতে পাচ্ছি এই যে কন্ডিশনটা, এটা কি? তাহলে এইটাকেই আমরা বলছি F1 সংকর জীব যেটা সৃষ্টি হবে।
তাহলে এটা হচ্ছে F1। আর এটা কি, তাহলে এই টিটা, তাহলে এটা কি হবে, প্রচ্ছন্ন বীজাণু। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন দেখব, নিচের প্রদত্ত জিনোটাইপগুলির মধ্যে এটা কোনটি হবে, কোনটি কালো ও মসৃণ। কালো যদি প্রকট, কালোটা প্রকট অবশ্যই, তাহলে কালোটা কিরকম গুণ, এখানে কালোটা হচ্ছে কি প্রকট। আর যদি বলি মসৃণ, তাহলে এটা কি, এটা হচ্ছে প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন। আর এই মসৃণের যেটা প্রকট সেটা হচ্ছে রাউন্ড, সেটা হচ্ছে রাফ। তাহলে রাফের ক্ষেত্রে বড় হাতের আর নেওয়া হয়, কিন্তু যেহেতু মসৃণ তাহলে কি হবে, এটা নেওয়া হবে ছোট হাতের আর। আর যেহেতু প্রচ্ছন্ন জিন, তাহলে সবসময় কি হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পাবে, অর্থাৎ যে উত্তরটা হবে সেখানে দুটো ছোট হাতের আর থাকবে। কেন ছোট হাতের আর থাকবে, কারণ সেটাকে মসৃণ হতে হবে। আর মসৃণ ক্ষেত্রে তার ওই জিনোটাইপের গিনিপিগের রোমের ক্ষেত্রে একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন। তাহলে প্রকটটা কোনটা, লোমযুক্ত, অমসৃণ লোমযুক্ত, অমসৃণ, আমি এখানে শুধু অমসৃণ লিখে দিলাম। আর প্রচ্ছন্ন কি হবে, মসৃণ। অমসৃণ বলে রাফ, তাই বড় হাতের আর নিচ্ছি, আর যেটা প্রচ্ছন্ন বোঝাবো তাই ছোট হাতের আর। আর ছোট হাতের আর অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায় প্রচ্ছন্ন জিন কিন্তু হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশ পেতে পারে না। তাই যেহেতু মসৃণ হতে হবে, তাই দুটো ছোট হাতের আর চাই। তাহলে দুটো ছোট হাতের আর শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছি ছোট হাতের আর নেই, এখানে ছোট হাতের আর নেই, এখানে এটা আর হতো, এখানে ছোট হাতের আছে আর। আচ্ছা, তাহলে এইবার আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি, এই ক্যাপিটাল বি এবার যদি প্রকট কালো হতে হয়, তাহলে একটা বড় হাতের বি লাগবেই। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো বড় হাতের বি আছে, দুটো বড় হাতের আর আছে, হ্যাঁ হবে, একটা বড় হাতের বি একটা বড় হাতের আর, এটাও হবে। তাহলে এখানে উত্তর কি হবে, অপশন সি। পরের প্রশ্ন দেখব, সব পুত্রই বর্ণান্ধ হবে যদি, তাহলে যদি কি হয়, যদি মাতা বর্ণান্ধ হয়। তাহলে পুত্রের মধ্যে কার থেকে আসবে, মাতার থেকে। এটা কি বলবো, ক্রিস ক্রস উত্তরাধিকার। পরের প্রশ্ন দেখব, তাহলে উত্তর কি হলো, মাতা বর্ণান্ধ। প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে ছিল, তাহলে এগুলোর থেকে বিশেষ আলোচনা করছি না, এটা একদম শুধু উত্তর বলে দেবো। সেটা হচ্ছে কোনটা, CH4 NH3 H2 আর জলীয় বাষ্প। তাহলে এখানে যদি দেখি আমরা, CH4 2 অনুপাতে ছিল, NH3 2 অনুপাতে ছিল, হাইড্রোজেন 1 অনুপাতে ছিল, জলীয় বাষ্প 1 অনুপাতে ছিল। যদি আমরা এটা নাই মনে রাখি, এটা আমাদের কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে যে CH4ই হচ্ছে 2, NH3 2 আর H2 1। যদি আমরা C আর H দুটো আলাদা আলাদা মৌল দিয়ে একটা যৌগ বানিয়ে দিয়েছে, N আর H দুটো আলাদা আলাদা মৌল দিয়ে যৌগ বানিয়ে দিয়েছে, আর এখানে শুধু H দিয়েই তৈরি হয়েছে 2, একটাই, তো তাই জন্য এটা 1, এটা 2 আর এটা 2। পরের প্রশ্ন দেখব, তাহলে এটা মনে রাখার পদ্ধতি বললাম। পরের প্রশ্ন দেখব, নিচের কোনটি সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য নয়। অনেকবার আলোচনা হয়েছে এটা, সমসমস্ত অঙ্গ মানে কি, অপসারী। তাহলে সমসমস্ত অঙ্গ মানেই আমরা কি জানবো, সেটা অপসারী। বেশ, এবার এই উত্তরগুলো দেখব। উৎপত্তিগতভাবে ভিন্ন, আর সমসমস্ত অঙ্গ হতে গেলে সেটা কি হতে হবে, সেটা অবশ্যই উৎপত্তিগতভাবে একই হতে হবে। উৎপত্তিগতভাবেই শুধু না, গঠনগতভাবেও একই হতে হবে। তাহলে এখানে বলছি উৎপত্তিগতভাবে ভিন্ন হবে না, গঠনগতভাবে ভিন্ন, ওই দুটোই কি বলেছি, দুটোই একই হতে হবে না। কাজ আলাদা, কাজ আলাদা,
তাহলে সমসমস্ত অঙ্গ, তাহলে দুটোর কাজ আলাদা অবশ্যই হবে, কিন্তু উৎপত্তিগতভাবে এবং গঠনগতভাবে কাজ আলাদা, কিন্তু উৎপত্তিগতভাবে গঠনগতভাবে এক। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর, এখানে উত্তর হবে তার মানে অপশন সি। অভিসারী বিবর্তনকে নির্দেশ করে না, প্রথমেই তো বলা হয়েছে অপসারী, তাহলে অভিসারী যদি হতো, অভিসারী বিবর্তন সেটা কি হতো, সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ। আর এখান থেকে কিছু বলার, তাহলে সমস্ত অঙ্গ মানে তাদের কাজ আলাদা কিন্তু তারা গঠনগতভাবে একই, উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন দেখব, মাটিতে আবদ্ধ হয়ে নাইট্রোজেনের যৌগ কমে যেতে পারে, তাহলে কি হবে, ডিনাইট্রিফিকেশন, তাহলে উত্তর হবে ডিনাইট্রিফিকেশন। নাইট্রোজেন চক্রটা আগের দিন ঠিক আগের ভিডিওতে আমরা পুরো আলোচনা করেছি, তাই কিন্তু এখানে নাইট্রোজেন সম্পর্কে, নাইট্রোজেন চক্র সম্পর্কে আর কিছুই বলছি না। পরবর্তী প্রশ্ন দেখব, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রাণী, অনেকবার আলোচনা হয়েছে, তাহলে উত্তর কি হবে, রেড পান্ডা। পরের প্রশ্ন দেখব, শূন্যস্থান, উদ্ভিদের সাড়া প্রদানের একটি ধরন, চলন বলতে পারি, চলনের মাধ্যমে সাড়া প্রদান করে, চলন। ডিএনএ কুণ্ডলীকৃত গঠনই কি, ক্রোমোজোম, তাহলে ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম গঠন করে। পরবর্তী প্রশ্ন দেখব, আঙুরলতার আকর্ষ, মটর গাছের আকর্ষ, যখনই দেখছি আকর্ষ এরকম যে কোনো অঙ্গ বললেই তাদের আগে কাজটা দেখে নেব, তাহলে এর কাজই দেখি, বা মটর গাছের আকর্ষ এর কাজই দেখি, তাহলে দুটোর ক্ষেত্রেই কাজ কি হবে, দুটোর ক্ষেত্রেই কাজ হবে আরোহণ, তাহলে আরোহণ, তাহলে কি হচ্ছে, কাজ একই, তাহলে কাজ একই হলে তাকে কি বলে, তাকে বলে সমবৃত্তি অঙ্গ। পরের প্রশ্ন দেখব, উভয় লিঙ্গ ফুলের পুংকেশর বাদ দেওয়ার পদ্ধতিকে কি বলে, তাহলে কি বলে, ইমাস্কুলেশন। তাহলে উভলিঙ্গ ফুলের পুংকেশর বাদ দেওয়ার পদ্ধতিকে বলে ইমাস্কুলেশন। দিয়ে উভলিঙ্গ ফুলটা কিসে পরিণত হবে, স্ত্রী ফুলে। পরবর্তী প্রশ্ন দেখব, ফ্যাক্টর 8-এর প্রভাবে ড্যাশ হিমোফিলিয়া হয়, তাহলে ফ্যাক্টর 8-এর প্রভাবে আমরা জানি কি, এটা হিমোফিলিয়া এ। কিন্তু এখানে পরে হিমোফিলিয়া লাগা আছে আর আগে শূন্যস্থান দেওয়া আছে, আর এই হিমোফিলিয়া এ যেহেতু এটা সর্বপ্রথম খুঁজে পাওয়া গেছে, তো তাই জন্য একে কি বলবো, ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল হিমোফিলিয়া। আর রেটিনার কোথায় স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়, সেটা কি, পিত বিন্দু। পরের প্রশ্ন দেখব, তাহলে এবার কি হবে, সত্য মিথ্যা। উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে অক্সিন হরমোন, না এটা ভুল। যদি দেখতাম বার্ধক্য বিলম্বিত, তাহলে যেটা করতো, কে করতো, সেটা হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন। আর অক্সিনের প্রধান কাজ কি, অগ্রস্থ প্রকটতা। পরের প্রশ্ন দেখব, তাহলে এটা কি হতো, এটা মিথ্যা। 2.8, জোর কলমের ক্ষেত্রে ক্যাম্বিয়ামের সঙ্গে জাইলেম অংশ জুড়ে দেওয়া হয় না, তাহলে ক্যাম্বিয়ামের সাথে কাকে জুড়ে দেওয়া হবে, ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম জোড়া হবে। তাহলে ক্যাম্বিয়াম কি, স্থায়ী কলা থেকে সৃষ্টি হওয়া এক প্রকারের ভাজক কলাকে ক্যাম্বিয়াম বলে। পরের প্রশ্ন দেখব, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়, তাহলে আগেরটা কি হলো, সত্য না মিথ্যা, আগেরটা হলো কিন্তু মিথ্যা।
কারণ জাইলেম হবে না, ক্যাম্বিয়ামের সাথে ক্যাম্বিয়াম হবে। তাহলে পরের প্রশ্ন কি? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবল হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়। এটা সত্য। তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, একটু আগেই আজকে আমরা একটাতে প্রশ্নতে দেখছিলাম যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত পায়। হেটেরোজাইগাস অবস্থায় কি প্রকাশিত পায়? হেটেরোজাইগাস অবস্থায় একমাত্র প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। তার মানে কি, যে প্রকট গুণ হোমোজাইগাস হেটেরোজাইগাস উভয় অবস্থাতেই প্রকাশ পাবে, কিন্তু হোমোজাইগাস প্রচ্ছন্ন শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। আধুনিক ঘোড়া ইকুয়াসের আবির্ভাব হয় ইওসিন যুগে। তাহলে ইকুয়াস ইওসিন কিন্তু নয়, এটা মিথ্যা। তাহলে ইকুয়াস কোন যুগে হবে? এটা হবে প্লিস্টোসিন। প্লিস্টোসিন। আর এটাকে কি বলে? আধুনিক কালের ঘোড়া। পরবর্তী প্রশ্ন দেখব। পেশি হলো এক প্রকার কারক। হ্যাঁ, সত্য। তাহলে কি হয়? পেশিতে উদ্দীপনা নিয়ে যায়, পেশিতে উদ্দীপনা দিলে সেই পেশিটা কিন্তু সংকুচিত হয়। তাহলে সেটা কি? কারক, কাজ করছে, তাই জন্য কি বলছি? কারক। আগের প্রশ্ন কি ছিল? আচ্ছা, ইকুয়াস ইওসিন যুগ, এটা তো ভুল হলো। বেশ, পরের প্রশ্ন দেখব। পারদ দূষণজনিত রোগ হলো ইটাই। তাহলে পারদ দূষণে যে রোগটা হবে সেটা হচ্ছে কি? সেটা মিনামাটা। আর ইটাই হবে, এটা ক্যাডমিয়াম দূষণে। তাহলে ক্যাডমিয়ামের জন্য কি হবে? ইটাই। পরের প্রশ্ন দেখব। এবার স্তম্ভ বিস্তম্ভ মেলানো। তাহলে কি হচ্ছে? বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে জানি বায়োস্ফিয়ার রিজার্ভ কি? সুন্দরবন। তাহলে এবার এটা এখানে পাশে লিখে দিই, এটা হচ্ছে কি? সুন্দরবন, বা এটাই লিখে দিই। তাহলে কি? সুন্দরবন আছে চতে, তাহলে এটা হবে চ, সুন্দরবন। তারপর কি বলছে? মেটাস্টেসিস। মেটাস্টেসিস হচ্ছে ক্যান্সার কোষে ছড়িয়ে পড়াকে মেটাস্টেসিস বলে, তাহলে এটা উয়া হবে। বেশ, তারপর কি হচ্ছে? বর্ণান্ধতা। বর্ণান্ধতা একটা যৌন ক্রোমোজোম ঘটিত রোগ, তাহলে এটা কি হবে? এটা হবে ক। আর বায়ুপরাগী ফুল, বায়ুপরাগী ফুল হচ্ছে ধান, তাহলে কি হবে? এটা খ। আর মাটির দূষক, তাহলে মাটির দূষক একটা কীটনাশক, ঘ। আর প্রকরণ চলন, প্রকরণ চলন দেখা যায় বন চালালে, ছ। তাহলে এই হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভ। পরের প্রশ্ন দেখব। বিসদৃশ্য, ফ্লেকশন, রোটেশন, সার্কুলেশন, অ্যাডাকশন। তাহলে এখানে সার্কুলেশনটা চলন, আর বাকিগুলো কি? যে পেশি সংক্রান্ত বিভিন্ন ঘটনা, যেটা গমন সংক্রান্ত বলতে পারি। তাহলে এটা চলন সংক্রান্ত, বাকি সব গমন। তাহলে এটা উদ্ভিদের চলন সংক্রান্ত, সার্কুলেশনটা, আর ফ্লেকশন, রোটেশন, অ্যাডাকশন এটা হচ্ছে প্রাণীদের গমন সংক্রান্ত। পরের প্রশ্ন দেখব। স্নায়ু কোথায় উৎপন্ন হয়? এটা এইভাবে বলতে পারি যে এটা হচ্ছে একটা মস্তিষ্ক, এটা পন্স। আচ্ছা, এটা তো এঁকেছিলাম, এ হচ্ছে লঘু মস্তিষ্ক, এটা পন্স, আর এটা হচ্ছে সুষুম্না শীর্ষক, আর এটা হচ্ছে গুরু মস্তিষ্ক। আর তারপরে চলে যাচ্ছে কি? সুষুম্না কাণ্ড। তাহলে এখান থেকে এসে সব আসে স্নায়ুগুলো। তাহলে এক্ষেত্রে বলতে পারি এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু উৎপন্ন হয়। তাহলে স্নায়ু উৎপন্ন কোথায় হয়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। অর্থাৎ কি বলতে পারি? মস্তিষ্ক, আর সুষুম্না কাণ্ড। নিচের প্রথম শব্দজোটটি বুঝে, আচ্ছা প্রশ্নটা দেখতে হবে।
অ্যামিবা যদি দ্বিবিভাজন হয়, বহু বিভাজন কার হবে? প্লাজমোডিয়াম ভাইভক্স। তাহলে এটা কি? অ্যামিবা দ্বিবিভাজন, প্লাজমোডিয়াম ভাইভক্স বহু বিভাজন। পরের প্রশ্ন দেখব, লোকাস কি? তাহলে ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে, তাহলে এটা একটা ক্রোমোজোম, আর ক্রোমোজোমের এই নির্দিষ্ট অংশে জিন অবস্থান করছে, তাহলে এটা একটা লোকাস। লোকাস তাহলে কি? ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে সেই ক্রোমোজোমটার তাকে সেই জিনটার কি বলবো? লোকাস। পরবর্তী প্রশ্ন দেখব, এখানেও বিশেষ কিছু বলার নেই, সেটা হচ্ছে কি বানরের সক্রিয় লেজ মানুষের ক্ষেত্রে কিসে পরিণত হয়েছে? তাহলে মানুষের ক্ষেত্রে কি? কক্সিস। এটা জিজ্ঞাসা করে অনেক সময় যে মানুষের মেরুদণ্ডের সাথে যুক্ত একটা নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও, তখন সেটা কক্সিস হয়ে যাবে। আর যদি পরিপাকতন্ত্রের সাথে বলে তখন সেটা অ্যাপেন্ডিক্স। স্ত্রীলোককে হোমোগ্যামেটিক বলা হয় কেন? কারণ স্ত্রীদের গ্যামেট এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়। গ্যামেট, তাহলে গ্যামেটটা কি? 22A প্লাস এক্স উৎপন্ন হয়। তাহলে কি বলছি? এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়। এটা যেহেতু শুধুমাত্র এক ধরনেরই হচ্ছে, তো তাই জন্য একে বলা হচ্ছে হোমোগ্যামেটিক। পরের প্রশ্ন দেখব, এক্স রশ্মি কার্সিনোজেন, আফলাটক্সিন আর ইউভি রশ্মি। তাহলে এখানে যদি দেখি সবগুলোই কার্সিনোজেন। এক্স রশ্মি একটা ভৌত কার্সিনোজেন। ইউভি রশ্মি এটাও ভৌত কার্সিনোজেন। আর আফলাটক্সিন এটা কোথা থেকে পাওয়া যায়? অ্যাসপারজিলাস নামক ছত্রাক থেকে, অ্যাসপারজিলাস। পরের প্রশ্ন দেখব, তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে কার্সিনোজেন। ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কার্সিনোজেন বলে। আজকে লাস্ট প্রশ্ন, গরম তরল স্যুপ থেকে কিসের সৃষ্টি হয়েছিল? তাহলে সবার প্রথম সমুদ্রে কি কি? ওই যে CH4, NH3 আর H2। তাহলে এগুলো কোথায় মিশেছিল? জলে। আর কি? বজ্র বিদ্যুৎ, ইউভি রে। তো এগুলোর ফলে বজ্রবিদ্যুৎ আর ইউভি রে, এইসবের ফলে, তাহলে এইগুলো কি বিভিন্ন ইন্টারমিডিয়েট দিয়ে, প্রথম সরল জৈব যৌগ, তারপর কি হবে? জটিল, সেখান থেকে ধীরে ধীরে যেটা বানিয়েছিল সেটা হচ্ছে কি? সেটাকে বলবো হট ডায়ালিউট স্যুপ আর কি। এটা যখন এই কোলয়েড পদার্থগুলো জলে না দ্রবীভূত হয়ে রয়েছে, তো তখন তাকে বলবো কোলয়েড। আর এই কোলয়েড কণাটাই পরবর্তীকালে কেউ বলছে ওপারিন, বলছে কি এটা কোয়াসারভেট, আর বিজ্ঞানী ফক্স বলছে এটা মাইক্রোস্ফিয়ার। তাহলে কি বোঝা যাচ্ছে? গরম তরল স্যুপ থেকে। তাহলে এর আগে ছিল কি? গরম তরল স্যুপ, এই জটিল যৌগ তৈরি হলো, তো তখন তার মাঝখানে কি ছিল? হট ডাইলিউট স্যুপ। তাহলে এটা, আর সেখান থেকে ক্লোরাইড হয়েছে। আমি এটা মুছে দিলাম। বেশ, তাহলে কি? জটিল থেকে হট ডাইলিউট স্যুপ, সেখান থেকে ক্লোরাইড। তাহলে কি বলছে? গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ, এর থেকে কিসের উৎপত্তি হয়েছিল? এটা হয় বলতে পারি কোয়াসারভেট, আর না হলে বলতে পারি মাইক্রোস্ফিয়ার। তো এখনই হয়তো বললাম উত্তরটা, মনে পড়ছে না বললাম কিনা, যে কোয়াসারভেট এই মতবাদটা কার, আর মাইক্রোস্ফিয়ার এই মতবাদটি কার। তাহলে আগে একটা প্রশ্ন দেওয়া ছিল আজকে, আর এই দিলাম 2 নম্বর। তাহলে এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে।